এরা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্ল্যাক অপস এজেন্টস। এই এজেন্টগুলো কিন্তু সরকারের সবচেয়ে গোপনীয় কাজ করে থাকে। কখনো কখনো এই এজেন্টদের দ্বারা মিশন কমপ্লিট করেও সরকার অস্বীকার করে। এরা একদিন সরকারের একটি হিডেন মিশন কমপ্লিট করে যে যার মতো রিজাইন দিয়ে আত্মগোপনে চলে যায়। কি ব্যাপারটাকে অনেক রহস্যময় মনে হচ্ছে, তাই না? এর চেয়েও রহস্যময় বিষয় হলো সেই মিশন শেষে সরকার কিন্তু সেই এজেন্টদেরকে মেরে ফেলার জন্য পুরো শহরব্যাপী প্রশাসন লাগিয়ে দেয়। এতে শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে এক রহস্যময় যুদ্ধ। এবার প্রশ্ন হলো, সেই এজেন্টগুলো মিশন থেকে কেন ফিরে রিজাইন দিয়েছিল, এমনকি তারা কেন আত্মগোপন করেছিল? কেনই বা সরকার সেই এজেন্টদেরকেই আবার মেরে ফেলার জন্য পুরো শহর তোলপাড় করে দিচ্ছে? অ্যাকশন আর টুইস্টে ভরা রেড নামের এই মুভিটা থেকে আজ আমরা সবকিছু জেনে নেব। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন সোজা শুরু করা যাক আজকের এই মুভির গল্পটি। শুরুতেই এই গল্পের প্রধান চরিত্র ফ্র্যাঙ্ক মোসেসকে দেখানো হয়। এই ব্যক্তি কিন্তু সেই গোপনীয় এজেন্টদের মধ্যেকার একজন ছিল। বর্তমানে ফ্র্যাঙ্কের কিন্তু সেই জবটা আর নেই। সঙ্গহীন এই ব্যক্তিটার জীবনটা আপনাদের অনেক সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ ব্যক্তিটা যে কতটা ভয়ানক তা আপনারা কল্পনাতেও ভাবতে পারবেন না। কারণ সরকারি এজেন্ট থাকাকালীন অবস্থাতে পুরো মাফিয়া গ্যাংয়ের রাজত্ব এরাই কাঁপিয়ে দিত। তো বুঝতে পারছেন, এই ধরনের মানুষের পিছু নেওয়া মানে নিজের জীবন নিয়ে খেলা করা একই কথা। তো যাই হোক, সেদিন ফ্র্যাঙ্ক রাতের খাবার কমপ্লিট করে ঘুমাতে যাচ্ছিল। এই সময়ের মধ্যেই কিছু অ্যাসাসিন এসে তার রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর তারা সবাই মিলে ফ্র্যাঙ্ককে খুঁজতে শুরু করে। তাদের হাতে কিন্তু আধুনিক সব অস্ত্র ছিল। সাথে ছিল ফ্র্যাঙ্ককে অজ্ঞান করার জন্য একটি ইনজেকশন। শেষমেশ সেই অ্যাসাসিনগুলো দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখে সেখানে ফ্র্যাঙ্ক নেই। ফ্র্যাঙ্ক থাকবেই বা কেন? সে কি এতটাই বোকা? সে তো এই মুহূর্তে তাদেরই পিছন থেকে ফাইট করতে শুরু করে। এক এক করে অ্যাসাসিনগুলোকে সে মারতে শুরু করে। এরপর এই ব্যক্তিটা তাকে ইনজেকশন পুশ করতে আসে। ঠিক তখনই ফ্র্যাঙ্ক সেই ইনজেকশন নিয়ে তাকে পুশ করে দেয়। এভাবেই কিন্তু ফ্র্যাঙ্ক সবাইকে একদম খতম করে দেয়। কিন্তু ঠিক এই মুহূর্তে ফ্র্যাঙ্ক শুনতে পারে যে বাইরে আরেকটি গ্রুপ তার জন্য অপেক্ষা করছে, যার কারণে সে তার ম্যাগাজিন খুলে সেখান থেকে অনেকগুলো বুলেট নিয়ে সোজা তার কিচেন রুমে চলে যায়। এরপর আগুন জ্বালিয়ে সেখানে ফ্রাই প্যান রেখে তার উপরে বুলেটগুলো সে ছেড়ে দেয়। একটি হ্যামার নিয়ে সে তার ফ্লোর ভাঙতে শুরু করে। ফ্লোরটা ভেঙে সে সেখান থেকে একটি পাসপোর্ট এবং একটি গান বের করে নেয়। ঠিক এর মধ্যে ফ্রাই প্যান গরম হয়ে সেই বুলেটগুলো সেখানে ফুটতে শুরু করে। তাই বাইরে থাকা অ্যাসাসিন গ্রুপ মনে করতে থাকে ফ্র্যাঙ্কের সাথে হয়তো তাদের যুদ্ধ শুরু হয়েছে। তাই তারা এক মুহূর্ত দেরি না করে বাইরে থেকে গুলিবর্ষণ শুরু করে সেই বাড়ির দিকে। তারা এত গুলি ছোড়ে যে কিছুক্ষণের মধ্যে ফ্র্যাঙ্কের বাড়ি একদম ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়। তো যাই হোক, তাদের গোলাগুলির কারণে ফ্র্যাঙ্ক কিন্তু খুব সহজেই তাদের লোকেশন ট্র্যাক করতে পারে, যার কারণে ফ্র্যাঙ্ক খুব সহজেই তাদেরকে টপকে দিয়ে সেখান থেকে চলে আসে। সিনটি শিফট হলে আমরা দেখতে পারি সে রাতে ফ্র্যাঙ্ক চলে গেছে সোজা তার গার্লফ্রেন্ডের বাসায়। তবে এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড বললে কিছুটা ভুল হবে, কারণ এটা ছিল তার একপাক্ষিক প্রেম। তো যাই হোক, ফ্র্যাঙ্ক তার সাথে কথা বলতে গেলে সারা ভয় পেয়ে তার উপরে আক্রমণ চালায়। সাধারণ মেয়ের আক্রমণ কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ফ্র্যাঙ্ক তখন কোনো রকম নিজেকে সামলে নিয়ে তাকে সেখানেই বেঁধে ফেলে। এরপর সোজা সারাকে নিয়ে সে তার গাড়িতে চড়ে বসে। তার উদ্দেশ্য এবার এই শহর থেকে দূরে চলে যেতে হবে। পাশাপাশি তার জানতে হবে তাকে মেরে ফেলার জন্য কারা তার কাছে এসেছিল। ফ্র্যাঙ্ক কিন্তু নিজেও জানে না এই অ্যাসাসিনগুলো কেন তাকে মারতে এসেছে, এমনকি তাদেরকে কে পাঠিয়েছে সেটাও সে জানে না। তবে সে নিশ্চিত এটার মাস্টারমাইন্ড অবশ্যই অনেক বড় মাপের কেউ হতে পারে। এবার বলতে পারেন, সারা নামের মেয়েটা তো ফ্র্যাঙ্ককে চেনেই না, তাহলে তাকে সে কেন তুলে নিয়ে আসলো? আসলে ফ্র্যাঙ্ক সন্দেহ করছিল যারা অন্তত তাকে মারতে এসেছিল তারা অবশ্যই তার সম্পর্কে সব তথ্যই জেনে এসেছে। সে যে সারাকে পছন্দ করে এটাও হয়তো তারা জানে, আর জানলে যে সারার উপর অত্যাচার হতে পারে সেটা সে খুব ভালো করেই জানে। সিনটি শিফট হয়ে সোজা সিআইএর অফিসে চলে যায়। আমরা সিআইএর সহকারী প্রধান উইলিয়াম কুপারকে দেখতে পারি। সে তখন তার অফিসে একজনকে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়েছে। কিছু ছবি তাকে দেখিয়ে বলে, এদেরকে কোথায় পাওয়া যাবে বল। ফাঁসিতে ঝুলে থাকা সে ব্যক্তিটার জেদ কিন্তু কম ছিল না। এমন অবস্থাতেও সে কোনোভাবে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। কুপার তখন প্রচণ্ড রেগে গিয়ে তার পায়ের নিচ থেকে চেয়ারটি এক লাথি দিয়ে সরিয়ে দেয়। এভাবেই কিন্তু ফাঁসিতে ঝুলে সে ব্যক্তিটার মৃত্যু সেখানেই ঘটে যায়। কুপার তখন সে ব্যক্তিটার পকেট থেকে ফোন বের করে চেক করে। মেসেজ চেক করে সে জানতে পারে ডাব্লিউ নামে একজন ব্যক্তি আজ 10টার সময় এই ব্যক্তির সাথে দেখা করতে চেয়েছিল। এরপর কুপার তার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সিনথিয়ার সাথে দেখা করে। এরপর সে সকল তথ্যই সিনথিয়াকে খুলে বলে। অন্যদিকে ফ্র্যাঙ্ক নিউ ইয়র্কে চলে আসে সারাকে নিয়ে। এরপর সারাকে সে একটি হোটেলে নিয়ে গিয়ে তার মুখ খুলে দেয়। মুখ খুলতেই সারা চিৎকার করে বলে, তুমি আমাকে এখানে ধরে নিয়ে আসলে কেন? আমার কাছে তুমি কি চাও? ফ্র্যাঙ্ক বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি। এই বিষয়টা তুমি না জানতে পারো, কিন্তু স্পেশাল ফোর্সের সবাই জানে, যার কারণে আমাকে না পেয়ে তারা তোমার উপরে অন্যায় অত্যাচার করতে পারে। তাই বলতে পারো তোমার ভালোর জন্যই আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। এই মুহূর্তে সারা কিন্তু তার কোনো কথায় বিশ্বাস করে না। আর বিশ্বাস করবেই বা কেন? আপনারাই বলেন, হুট করে কেউ যদি কাউকে এভাবে তুলে নিয়ে যায় তাহলে তার কথা কেউ বিশ্বাস করে? যার কারণে সারা এখন তার উপর চেঁচামেচি করতে শুরু করে।
ফ্র্যাঙ্ক তখন আর কোনো উপায় না পেয়ে তার মুখ আবারও বন্ধ করে দেয় এবং বেডের সাথে বেঁধে রাখে। এরপর ফ্র্যাঙ্ক সোজা তার পুরনো বন্ধু মেথারসনের সাথে দেখা করতে যায়, যে কিনা একসময় ফ্র্যাঙ্কের সাথেই সরকারি এজেন্ট হিসেবে কাজ করত। তাদের মধ্যে বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ না থাকার কারণে ফ্র্যাঙ্ককে দেখে মেথারসন বেশ খুশি হয়ে যায়। মেথারসন ফ্র্যাঙ্ককে জড়িয়ে ধরতে ফ্র্যাঙ্ক তাকে জানায়, বন্ধু, আমি একটা বড় সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি। রিসেন্টলি স্পেশাল ফোর্স আমার উপরে আক্রমণ করেছিল, হয়তো কেউ একজন আমাকে হত্যা করতে চাচ্ছে। ম্যাথারসন বলে, কত কুখ্যাত ব্যক্তিদের মেরে শেষ করে দিলাম, আর এই দুধের বাচ্চাগুলো আমাদেরকে মারতে আসবে? আমি নিশ্চিত বন্ধু, তোমার কোনো কিছুই হবে না। ফ্র্যাঙ্ক এই মুহূর্তে ম্যাথারসনের হাতে একটি কাগজের ব্যাগ দিয়ে দেয়, যার ভিতরে সেদিন অ্যাটাক করা সেই ফোর্সদের আঙ্গুল সে কেটে নিয়ে এসেছে। সেই ফিঙ্গারগুলো ম্যাথারসনকে দিয়ে বলে, এই ফিঙ্গারপ্রিন্টগুলোর মাধ্যমে আমাকে জানাবে কারা আমাকে মারতে এসেছিল। দৃশ্য দেখে তো বুঝতে পারছেন যে ফ্র্যাঙ্ক কোন লেভেলের ভয়ানক একজন এজেন্ট ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা কুপারকে দেখতে পারি। একটা সেরা টিকেটের মাধ্যমে সে বুঝে ফেলে ফ্র্যাঙ্ক অলরেডি এই শহর থেকে পালিয়ে গেছে। এই টিকিট দেখে সে আরও জেনে যায় যে ফ্র্যাঙ্কের সাথে সারাও আছে। এটা দেখার পর সে সোজা তার ডিপার্টমেন্টে কল করে। এরপর সে ফ্র্যাঙ্কের নামে পুরো নিউ ইয়র্কে রেড অ্যালার্ট জারি করে দেয়। অন্যদিকে দেখা যায় সেই খাটটি ভেঙে সারা অলরেডি নিজেকে ছাড়িয়ে নিয়েছে। এরপর সে কোনো রকম সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। লোকাল পুলিশ তাকে দেখে কিন্তু ঠিকই চিনে ফেলে, তাই সারাকে সহযোগিতা করার জন্য লোকাল পুলিশ তার সামনে চলে আসে। সারাও তখন তার থেকে সহযোগিতা নেওয়ার জন্য তার সাথে হাঁটতে শুরু করে। এরপর সেই পুলিশটা সারাকে সহযোগিতা করার নাম করে একটি গাড়িতে উঠতে বলে। এবার সেই গাড়িতে ওঠানোর আগেই সেই পুলিশটি সারাকে ইনজেকশন করার চেষ্টা করে। ঠিক এই মুহূর্তে ফ্র্যাঙ্ক সেখানে উপস্থিত হয়ে যায়। সারাকে সেখান থেকে বাঁচিয়ে পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে ভাগতে শুরু করে সে। গাড়িতে যেতে যেতে সে সারাকে বলে, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তুমি অবশ্যই কোনো বিপদে পড়তে যাচ্ছ। এদেশের প্রশাসন তোমাকে সহযোগিতা না করে বরং তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। সব কথা শোনার পর সারা বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক যা কিছু বলছে সবই সত্য বলছে। তাই এবার সে ফ্র্যাঙ্কের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে চলতে চলতে হঠাৎ মাঝপথে কুপারের গাড়ি এসে সোজা তাদের গাড়িতে ধাক্কা দেয়। ফ্র্যাঙ্ক তখন প্রচণ্ড রেগে গিয়ে সোজা গাড়ি থেকে বের হয়ে এসে কুপারের গাড়ির উপরে আক্রমণ চালায়। একাধারে গুলিবর্ষণ করে কুপারের গাড়ির অবস্থা সে একদম বেগতি করে দেয়। কুপার তখন পিছু হটতে বাধ্য হয়। ফ্র্যাঙ্ক আবারও পুলিশের গাড়িতে ফিরে এসে সেই রেডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় যে কিছুক্ষণ আগে পুলিশের উপর একটি কালো গাড়ি আক্রমণ করেছিল। এখন বাকি পুলিশ তো আর জানে না পুলিশের এই গাড়িটি অলরেডি চুরি হয়ে গেছে, যার কারণে ফ্র্যাঙ্ককে পুলিশ মনে করে তার কথা মতো সেই ব্ল্যাক গাড়িটাকে ধরার জন্য পুলিশ রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেই শহরের পুলিশ কুপারকে চারদিক থেকে ঘিরে ফেলে। কুপারকে তখন পুলিশগুলো এতটাই চাপ দিতে থাকে সে নিজের পরিচয় দেওয়ার আগেই নিজেকে স্যারেন্ডার করতে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় ফ্র্যাঙ্ক ম্যাথারসনের সাথে দেখা করতে এসেছিল। এই বিষয়টি সিআইও জেনে গেছে, যার কারণে একটি সিআই এজেন্ট ম্যাথারসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেই সিআই এজেন্ট ম্যাথারসনকে গান পয়েন্টে নিয়ে নেয়। যে দৃশ্য দেখে বোঝানো হয় ম্যাথারসনকে সেই সিআই এজেন্টের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। এরপর ফ্র্যাঙ্ক সোজা চলে যায় সেই নিউজ রিপোর্টারের মার কাছে, যে নিউজ রিপোর্টারকে কিছুদিন আগে কুপার ফাঁসিতে ঝুলিয়েছিল। এসে সেই রিপোর্টারের মাকে জিজ্ঞাসা করে ফ্র্যাঙ্ক মরে যাওয়ার আগে ইম্পর্টেন্ট কোনো কিছু রেখে গিয়েছে কিনা। রিপোর্টারের মা তখন একটি কাগজ বের করে নিয়ে আসে। সে ফ্র্যাঙ্কি বলে, যেদিন আমার ছেলে মারা গিয়েছে সেদিন সে বের হওয়ার আগে এই চিঠিটি আমার কাছে রেখে যায়। এমনকি সে বলেছিল ফ্র্যাঙ্ক নামের কোনো ব্যক্তি যদি আমার খোঁজ নিতে আসে তাহলে অবশ্যই যেন এই চিঠিটা তার হাতে দিয়ে দেওয়া হয়। ফ্র্যাঙ্ক তখন সে চিঠিতে একটি নাম্বার এবং ঠিকানা দেখতে পারে। সে বুঝতে পারে যে কোনো না কোনোভাবে সেই ঠিকানা এবং নাম্বারের সাথে কিছু জড়িত রয়েছে। তাই সে এবার সারাকে নিয়ে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছার জন্য গাড়িতে চেপে বসে। পথের মধ্যেই ফ্র্যাঙ্কের ফোনে একটি কল আসে, যে কলটা এসেছে ম্যাথারসনের পরিবার থেকে। ফ্র্যাঙ্ককে জানানো হয় কেউ এসে ম্যাথারসনকে তার বাসাতেই মেরে ফেলেছে। যেটা শুনে ফ্র্যাঙ্ক খুব ভালো করেই বুঝতে পারে যে খুবই শক্তিশালী কোনো দল তার পিছু নিয়েছে। সে এটাও ভাবতে থাকে যে তাকে না মারা পর্যন্ত তাদের মাথা কোনোভাবেই ঠান্ডা হবে না। তাই যেটাই করা হোক না কেন খুবই সূক্ষ্ম পরিকল্পনার সাথে সামনের দিকে এগোতে হবে। এরপর দেখা যায় কুপার কোনো রকম পুলিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। এবার সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি পারমিশন নিতে যায়। সে এবার সিআইএর ডাটা স্টোরিং রুমে ঢুকতে চাচ্ছে, যেন ফ্র্যাঙ্কের বিষয়ে সে আরও ডিটেলস জানতে পারে। কারণ সে খুব ভালো করে জানতো যে ফ্র্যাঙ্কের কাছে পৌঁছানোর জন্য এছাড়া তার আর কোনো ওয়ে খোলা নেই। আগে তো ফ্র্যাঙ্ক সম্পর্কে যাবতীয় তথ্য তার জানতে হবে। কুপারের বস তখন তাকে পারমিশন দিয়ে দেয়। কুপার পারমিশন নিয়ে সোজা ঢুকে পড়ে সেই রুমের ভিতরে, যেখানে কিনা সিআইএর সবচেয়ে সিক্রেট তথ্যগুলো সংরক্ষণ করা হয়। কুপার এই রুমের ভিতরে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এই রুমে সে আজ প্রথমবারের মতো ঢুকেছে। সেখানে ঢুকতেই কুপারের সাথে একজন বৃদ্ধ লোকের কথা হয়। বৃদ্ধ লোকটাই কিন্তু পুরো রুমের দায়িত্বে থাকে। কুপার তখন ফ্র্যাঙ্কের ফাইলটা বের করতে বলে। বৃদ্ধ লোকটি একটি ফাইল নিয়ে আসে, যে ফাইলের উপরে লেখা ছিল রেড। এখানে রেডের ইলাবোরেশন হচ্ছে রেস্ট্রিকশন এক্সট্রিমলি ডেঞ্জারাস। বৃদ্ধ লোকটি জানায় এই ফাইলে যতগুলো মানুষের প্রোফাইল রাখা হয়েছে সবগুলো খুবই ভয়ানক ছিল, যারা কিনা নিজের জীবন দিয়ে হলেও মিশন কমপ্লিট করে তারপরেই ফিরত। কুপার তখন তড়িঘড়ি করে সব প্রোফাইলগুলো একটা একটা করে দেখতে থাকে।
কিন্তু এ কি, সব ইনফরমেশনে তো কালো দাগ দিয়ে মুছে দেওয়া আছে। সে কোনোভাবেই কোনো ইনফরমেশনই পাচ্ছিল না। উইলিয়াম বলে যে এই প্রোফাইলগুলোর অবস্থা এমন কেন। বৃদ্ধ লোকটি বলে এই অফিসারগুলোর ইনফরমেশন আমাদের সরকারের পক্ষ থেকেই মুছে দেওয়া হয়েছে, কারণ তাদের পরিচয় যদি একবার ফাঁস হয় তাহলে তাদের জীবন বিপন্ন হতে পারে। এর পিছনের প্রধান কারণ হচ্ছে তারা এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক মাফিয়াদেরকে মেরে ফেলেছিল। এসব বলতে বলতে হুট করে সে ফ্র্যাঙ্কের নাম তাকে বলে দেয়। সে বলে ফ্র্যাঙ্ক নামের এই ব্যক্তিটাকে আমি আগে থেকেই চিনি। ফ্র্যাঙ্কের নাম শোনা মাত্র কুপার আরও বেশি অ্যাটেনশন দেয়। সে বলে এই ফ্র্যাঙ্ক সম্পর্কে আপনি আর কি তথ্য জানেন? আপনি কি বলতে পারবেন সে কত সালে রিটায়ার করেছিল? বৃদ্ধ লোকটি জানায় 1981 সালের ভয়ানক একটি মিশন কমপ্লিট করে ফ্র্যাঙ্ক সোজা এসে রিজাইন দিয়ে দেয়। শুধুমাত্র ফ্র্যাঙ্ক না, বরং সেই টিমে থাকা প্রত্যেকটা ব্যক্তি রিজাইন করেছিল। তবে সেই টিমের শুধুমাত্র ফ্র্যাঙ্কের নামই তার মনে আছে, বাকিদের সম্পর্কে সে কিছুই জানে না। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং সারাকে আমরা পথের মধ্যেই দেখতে পারি। তারা এখনো পর্যন্ত সেই ঠিকানা অনুযায়ী পৌঁছানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্ক এবং সারা সেখানে পৌঁছে যায়। জায়গাটি ছিল একটি গভীর জঙ্গল। তারা ঠিকানা অনুযায়ী তীরে পৌঁছতে একটি লোক এসে অস্ত্র ধরে বলে, তোরা কে, এখানে কেন এসেছিস বল। এ লোকের নাম মার্ভিন। এ লোকে কিন্তু ব্ল্যাক অপস এজেন্টসের সদস্য ছিল। সে নিজেও কোনো একটা মিশন কমপ্লিট করে রিটায়ার করেছে। এরপর নিজের যান বাঁচাতে গভীর এই জঙ্গলের ভিতরে সে একাই বসবাস করছে। ফ্র্যাঙ্ক তখন তাকে সব কথাই বলে। সে আরো বলে একটি গ্যাং কিছুদিন আগে আমাকে মেরে ফেলার জন্য রাতে অ্যাটাক করেছিল। আমি কোনোভাবে বুঝতে পারছি না তারা কে ছিল। এরপর আমি আপনার নাম্বার এবং ঠিকানাটি একটি রিপোর্টারের কাছে পাই, যাকে কিনা সেই গ্যাং কিছুদিন আগে মেরে ফেলেছে। এরপর মার্ভিন তার ডেরায় নিয়ে যায়, যেটার দরজা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এর নিচে কারোর ডেরা থাকতে পারে। ভিতরে ঢোকার পর মার্ভিন তাদেরকে সেই 81 সালের কথা বলতে থাকে। সে বলে 1981 সালে এই রিপোর্টার আমার কাছেও এসেছিল। সে জানতে চেয়েছিল 1981 সালের যে মিশনে আমরা গিয়েছিলাম সেখানে কি ঘটেছিল। রিপোর্টারটি আমাকে আরেকটি কথা বলেছিল, ওই মিশনে যাওয়া প্রত্যেকটা এজেন্ট এক এক করে মারা যাচ্ছে। আপনার মতো হাতে গোনা কয়েকজন মাত্র বেঁচে আছে। আর এই কারণেই কিন্তু সেই রিপোর্টার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছিল। মার্ভিন বলে আমাদেরকে কে মারতে চাচ্ছে এবং কেনই বা মারতে চাচ্ছে সব তথ্য তুমি জানতে পারবে ম্যাথারসনের কাছ থেকে, কারণ ম্যাথারসন ছিল আমাদের সেই মিশনের চিফ অ্যাডভাইজার, যার কারণে সেই মিশনের সকল প্রকার সিক্রেট একমাত্র সেই জানত। ফ্র্যাঙ্ক বলে ম্যাথারসন এখন আর বেঁচে নেই। আমি তার কাছেও গিয়েছিলাম, কিন্তু তার সাথে দেখা করে আসার পর তাকেও মেরে ফেলা হয়েছে। ফ্র্যাঙ্ক আরও বলে ম্যাথারসন তো মারা গেছে, তবে ভিক্টোরিয়া, ইভান, মাইকেল এখনো পর্যন্ত বেঁচে আছে। এসব কথা শুনে মার্ভিন ফ্র্যাঙ্ককে জানায় তোমাকে অন্য কেউ না বরং সিআইএ এজেন্টই তোমাকে মেরে ফেলতে চায়। আর এই সিআইএ এজেন্টদেরকে ব্যবহার করা হচ্ছে কোনো একটা ব্যক্তির নিজের স্বার্থে। এই তথ্য একমাত্র তোমাকে 5 নাম্বার এজেন্ট মাইকেল দিতে পারবে, যে ব্যক্তি নিজের পুরো পরিচয় গোপন করে একটি ডোমেস্টিক এয়ারলাইন্সের পাইলট হিসেবে কাজ করছে। এবার তারা 3 জন মিলে সেই 5 নাম্বার এজেন্ট মাইকেলের সাথে দেখা করতে বের হয়ে যায়। এ সময় মার্ভিন তার হাতে একটি পিঙ্ক কালারের ডল নিয়ে বের হয়। ডলটি দেখতে কিন্তু বেশ অদ্ভুতই মনে হচ্ছিল। তো যাই হোক, এর কিছুক্ষণের মধ্যে মার্ভিন কিন্তু একটা মেয়েকে টার্গেট করে। সোজা সে তাকে গান টার্গেট করে বলে, কিছুক্ষণ যাবত দেখছি তুই আমাদেরকে ফলো করছিস, বল তোকে কে পাঠিয়েছে। মহিলাটি বলে, আমি এসবের কিছুই জানি না, আপনি অযথাই আমাকে ভুল বুঝছেন। ফ্র্যাঙ্ক সেখানে এসে সে মহিলার দিকে তাকিয়ে বুঝতে পারে হয়তো এই মহিলার কোনো ভুল নেই। এরপরেও মার্ভিন তাকে বারবার জেরা করতে থাকে। সে বলে, তুই কিছুক্ষণ আগে ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করছিলি, বল তোর মতলব কিসের। ফ্র্যাঙ্ক তখন সেই মহিলার ব্যাগটি নিয়ে সার্চ করে দেখে সেখানে কোনো ক্যামেরাই নেই। আসলে মার্ভিনের বয়সটা তো একটু বেশি হয়ে গেছিল, যার কারণে হয়তো সে মাঝে মধ্যে ভুলভাল দেখে। ক্যামেরা না পাওয়ায় ফ্র্যাঙ্ক মার্ভিনকে সেই মহিলাটাকে ছেড়ে দিতে বলে। মার্ভিনও তখন কোনো উপায় না পেয়ে তাকে ছেড়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যে তারা সেই পাইলট মাইকেলের কাছে যায়। মাইকেলকে দুজন টার্গেট করলে সে সোজা জানিয়ে দেয়, তোরা যাকে খুঁজছি সে আমি না। তখন মার্ভিন এবং ফ্র্যাঙ্ক বলে, আমরা আসলে যাকে খুঁজতে এসেছি তুই আসলে সেই ব্যক্তি, তাই নিজের পরিচয় না লুকিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমাদেরকে দিয়ে দে। এরপর মাইকেল তাদেরকে রুমে নিয়ে আসে। সে বলে, আমি খুব ভালো করেই জানি তোমাদের লাইফ খুবই রিস্কে আছে, এমনকি সেই রিস্কের বাইরে কিন্তু আমিও না, কারণ 1981 সালের সেই মিশনের পর থেকে আমাদের এজেন্টগুলোকে এক এক করে মেরে ফেলা হচ্ছে। সবাই যথেষ্ট আত্মগোপন করে থাকা সত্ত্বেও কোনোভাবে রেহাই মিলছে না। আমিও কোনো রকম নিজের পরিচয় গোপন করে এখানে কাজ করে যাচ্ছি। ফ্র্যাঙ্ক তখন বলে, এভাবে পালিয়ে পালিয়ে কতদিন বাঁচতে পারবে? আজ হোক কাল হোক অবশ্যই তারা একদিন আমাদেরকে খুঁজে বের করবে। তাই তোমার কি মনে হয় না যে তাদের পরিচয় আমাদের বের করা উচিত? এমনকি কেনই বা আমাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের জানা উচিত। তাই বসে না থেকে তুমি যা যা জানো আমাদেরকে বলো, আমি এর শেষ দেখে ছাড়বো। মাইকেল বলে, তোমরা হয়তো ভেবেছো আমি এ সব কিছুই জানি, কিন্তু আসলেও তা না। এসব বিষয়ে আমার চেয়েও ভালো জানে ইভান। তাই তোমরা যদি ইভানকে খুঁজে বের করতে পারো তাহলে সবকিছুর উত্তর মিলে যাবে। কারণ আমাদের মতো এজেন্ট হওয়া সত্ত্বেও সে নির্দ্বিধায় তার জীবন ভালোভাবে কাটিয়ে দিচ্ছে, তার ওঠা বসা এমপি মন্ত্রীদের সাথে। এসব কথা বলতে বলতে কাচের দেয়াল ভেদ করে একটি বুলেট সোজা তার কপালে এসে গেঁথে যায়। এভাবে মাইকেলের চ্যাপ্টার কিন্তু সেখানেই শেষ হয়ে যায়।
পেছনে তাকাতেই তারা দেখতে পারে দূরে একটি সিআইএর হেলিকপ্টার দাঁড়ানো, যে হেলিকপ্টার থেকে একটি স্নাইপার সোজা মাইকেলকে টপকিয়ে দিয়েছে। আর এই হেলিকপ্টার কিন্তু পাঠিয়েছিল সিআইএর সহকারী প্রধান কুপার। এর মধ্যে কিন্তু কুপার একটি লিস্ট পেয়ে যায় যারা কিনা সেই এজেন্টদের মধ্যে এখনো পর্যন্ত বেঁচে আছে। তাই এবার সে খুব সহজেই সেই এজেন্টদের ঠিকানা বের করে এক এক করে টপকে দিচ্ছে। এ সময় তারা পেছনের দরজা দিয়ে পালাতে শুরু করে। তবে এই সময় অস্ত্র নিয়ে তাদের সামনে সেই মহিলা এসে দাঁড়ায় যাকে কিছুক্ষণ আগে মার্ভিন সন্দেহ করেছিল। মহিলাটি এসেই উড়াধুরা তাদের দিকে ফায়ারিং করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এই মহিলাটি তাদেরকে উড়িয়ে দেওয়ার জন্য একটি আরপিজি লঞ্চ করে। অন্যদিক থেকে মার্ভিন তার রিভলভার বের করে সোজা সেখানে শুট করে বসে, যে বুলেটটি গিয়ে সোজা আরপিজিতে লেগে যায়। সঙ্গে সঙ্গে সেটা ব্লাস্ট হয়ে মহিলাটি সেখানেই মারা যায়। এ সময় ফ্র্যাঙ্ক দেখে উপর থেকে একটি এজেন্ট তাদের দিকে বেশ গুলি করছে। মার্ভিন তখন তার পিঙ্ক কালারের ডল থেকে একটি গ্রেনেড লঞ্চার বের করে নেয়। ফ্র্যাঙ্ক এবার সেই গ্রেনেড লঞ্চারটি নিয়ে সোজা সেই ব্যক্তিকে টার্গেট করে শুট করে দেয়। একটা লঞ্চারের আঘাতে সেই ব্যক্তিটা সেখানেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিক থেকে এই মিশনে ব্যর্থ হওয়ার কারণে কুপারের কিন্তু প্রচণ্ড রাগ হয়ে যায়। সে ভাবতেই পারছিল না যে আচমকা এভাবে অ্যাটাক করার পরেও কেউ বেঁচে যায় কিভাবে। তো যাই হোক, ফ্র্যাঙ্ক, মার্ভিন এবং সারা তারা সোজা চলে যায় ইভানের কাছে, যার কথা কিছুক্ষণ আগে মাইকেল তাদেরকে বলেছিল। ইভানের সাথে দেখা হওয়ার পর সে কিন্তু কোনোভাবেই তাদেরকে কোনো সহযোগিতা করছিল না, কারণ সে তো ভালোই আছে। এখন সে এমপি মন্ত্রীদের সাথে সময় কাটাচ্ছে, যার কারণে বলাই যেতে পারে তার মৃত্যু নিয়ে চিন্তার আর কোনো কিছুই নেই। কিন্তু এ সময় ফ্র্যাঙ্ক তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে, আমরা কত রিস্কি মিশন একসাথে পার করেছি। প্রত্যেকটা মিশন শুরুর আগে আমরা প্রতিজ্ঞা করতাম আমরা আমাদের কোনো এজেন্টকে রেখে ফিরব না। কিন্তু দুঃখ একটাই, আজকে কিন্তু তুমি ঠিকই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছ, যেখানে কিনা আমাদের জীবন মরণ প্রশ্ন। ব্যাস এত কথা শুনে ইভান কিন্তু তার হুঁশে ফিরে আসে। সে তখন ফ্র্যাঙ্ককে সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। ইভান বলে, তুমি যদি সবকিছু জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেই ফাইলটি খুঁজে বের করতে হবে। এরপর ফ্র্যাঙ্ক সেই ডকুমেন্টটা বের করার জন্য আর্মি অফিসারদের সবচেয়ে বড় একজন কর্মকর্তা সেজে সেখানে ঢুকে পড়ে। তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সারাও ছিল। তারা সোজা সেই লকার রুমটি খুলে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢোকার সময় সারার চোখের লেন্সটি সেখানে পড়ে যায়, যার কারণে আইরিস ভেরিফিকেশন ফেল হওয়ার কারণে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের সাউন্ড শুনে খুবই দ্রুত সিকিউরিটি গার্ড সেই রুমের দিকে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা ফ্র্যাঙ্ককে খুঁজে বের করে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু সৌভাগ্যবশত সারা কিন্তু সেই লেন্সটি খুঁজে বের করে আবারও চোখে পড়ে নেয়, যার কারণে আইরিস ভেরিফিকেশনে আর কোনো প্রকার সমস্যা হয় না। গার্ডরা তখন তাদেরকে স্যালুট দিয়ে সেখান থেকে আবারও চলে যায়। এই লেন্সটি কিন্তু তাদের টিমমেট ইভানই তাদেরকে দিয়েছিল। যাই হোক, শেষমেশ ফ্র্যাঙ্ক ভিতরে যাওয়ার পর সে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পারে। বৃদ্ধ লোকটি কিন্তু ফ্র্যাঙ্ককে দেখেই চিনে ফেলে। ফ্র্যাঙ্কও কিন্তু আগে থেকে এই লোকটাকে চিনত। ফ্র্যাঙ্ক এবার সেই বৃদ্ধ লোকের কাছ থেকে সেই মিশনের পুরো ফাইলটি চেয়ে নেয়। ফাইলটি দেখতে দেখতে ফ্র্যাঙ্ক সেই বৃদ্ধ লোককে বলে, এই ফাইলটাই একমাত্র আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। বৃদ্ধ লোকটি বলে, কিছুদিন আগে এই ফাইলটি একজন চেয়েছিল। ফ্র্যাঙ্ক তখন সেই বৃদ্ধ লোকের কাছ থেকে সেই ব্যক্তির সকল ইনফরমেশন নিয়ে নেয়। যে ইনফরমেশন শোনা মাত্র ফ্র্যাঙ্ক খুব ভালো করে বুঝে যায় যে তাকে মারার জন্য আসলে এই দেশের সিআই এজেন্টরাই উঠে পড়ে লেগেছে। যার কারণে ফ্র্যাঙ্ক কাউকে ভয় না পেয়ে সোজা কুপারের অফিসে চলে আসে। কোনো প্রকার কথা না বলে ফ্র্যাঙ্ক সোজা তাকে মারধর করতে শুরু করে। কুপার যেন কোনোভাবে বুঝতেই পারছিল না যে এসব কি হচ্ছে তার সাথে, কারণ সিআইএ এজেন্টদের অফিসে ঢুকে কেউ তাদেরকে মারবে এটা কি কখনো সম্ভব? তো যাই হোক, এর কিছুক্ষণের মধ্যে ফ্র্যাঙ্ক লক্ষ্য করে অনেক এজেন্ট তাদের দিকে চলে আসছে। তাই সে দেরি না করে কুপারের কার্ডটি নিয়ে সোজা পালাতে শুরু করে। এরপর সে কার্ডটির মাধ্যমে দরজার লক খুলে সোজা নিচের বেসমেন্টে চলে যায়। সারা এবং ফ্র্যাঙ্ক দুজন মিলে একটি কেমিক্যাল রুমের ভিতরে ঢুকে পড়ে। তারা এতক্ষণে খুব ভালো করে বুঝে গেছে যে পরিমাণ এজেন্ট এখানে চলে এসেছে তারা আর কোনোভাবে এখান থেকে পালাতে পারবে না। তাই সে এবার ব্লিচিং পাউডারের সাথে সোডিয়াম অ্যাড করে নেয়। তারপর সে জারটি রেখে দেয় পানির একটি জারের ভিতরে। কিছুক্ষণের মধ্যেই সেই সোডিয়াম দ্রবণের সাথে পানির সংস্পর্শ হওয়া মাত্র সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। যে বিস্ফোরণের কারণে সেই বিল্ডিং এর এক পাশ পুরো ধ্বংস হয়ে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার ফাইটাররা সেখানে চলে আসে। সারা তাদের মধ্যে থেকে একজনকে বোকা বানিয়ে সোজা নিয়ে আসে ফ্র্যাঙ্কের কাছে। ফ্র্যাঙ্ক এবার সেই কর্মীকে মেরে তার পোশাক নিজে পরে নেয় এবং নিজের পোশাকটি সেই কর্মীকে পরিয়ে দেয়। তারপর সেই কর্মীকে কাঁধে নিয়ে রিল্যাক্সে বাইরে বের হতে থাকে। মজার ব্যাপার হলো, ফ্র্যাঙ্ককে কিন্তু তখনও কেউই চিনতে পারছিল না। ফ্র্যাঙ্ক বাইরে যেতেই ফায়ার সার্ভিসের একটি গাড়ির সামনে পড়ে সে। গাড়ির ড্রাইভিং সিটে সে একজনকে দেখতে পারছিল। দূর থেকে তাকে অনেকটাই চেনা চেনা মনে হচ্ছিল বলে সে কাছে যেতে থাকে। মুখটি স্পষ্টভাবে দেখা মাত্র সে যেন একদম অবাক হয়ে যায়। এই ব্যক্তিটা অন্য কেউ ছিল না, বরং সে এজেন্ট ম্যাথারসন ছিল, যার কথা কিছুদিন আগে ফ্র্যাঙ্ক সহ সবাই জানতো যে এই ব্যক্তিটাকে সিআই এজেন্ট মেরে ফেলেছে। এবার ম্যাথারসন তাকে বলে আসলে সেদিন সে মারা যায়নি, বরং সিআই এজেন্ট তাকে মারার চেষ্টা করেছিল। একটি সুযোগ বুঝে সে নিজেই সেই সিআই এজেন্টকে মেরে খুলি উড়িয়ে দিয়েছিল। তারপর রুমের ভিতরে তাকে রেখে সেখানে আগুন জ্বালিয়ে দেয় সে।
তারপর আগুনে জ্বলে যাওয়া বডিটা দেখে সিআই এজেন্টরা মনে করেছিল হয়তো এটা ম্যাথারসনেরই ডেড বডি হতে পারে। এভাবে ম্যাথারসন মরে গেছে বলে সবাই মনে করেছিল। কিছুক্ষণ আগে ফ্র্যাঙ্কে গুলি লেগেছিল, যার কারণে ম্যাথারসন এবার তাদের মেয়ের ভিক্টোরিয়ার বাসায় সবাইকে নিয়ে আসে। এরপর ভিক্টোরিয়া ফ্র্যাঙ্কের রুমে নিয়ে গিয়ে তার সেই বুলেটটি বের করে দেয়। তারপর তাকে ব্যান্ডেজ করে কোনো রকম সুস্থ করে তোলে। অন্যদিকে কুপারের অবস্থা তো একদমই খারাপ, কারণ সিআইয়ের এমন হাই সিকিউরিটি একটি অফিসের ভিতরে ঢুকে তাকেই আবার কেলিয়ে রেখে গেছে কেউ একজন। এটা যে তার জন্য কতটা অবমাননাকর সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সে এবার কোনো কথা না বলে ঊর্ধ্বতনদের অপমান সহ্য করে যাচ্ছিল। ডিনার টাইমে ম্যাথারসন সবাইকে বলে যে এই খেলাটা আসলে সিআই একা খেলছে না, বরং নিজের স্বার্থের জন্য ঊর্ধ্বতন কেউ সিআই দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে। এরপর দিন সে নিজেই সামরিক কর্মকর্তা সেজে এফবিআই চিফ গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে যায়। উদ্দেশ্য ছিল তার মাধ্যমে কোনো না কোনো ইনফরমেশন কালেকশন করা। হেনরি কিন্তু এতটাও বোকা ছিল না। সে বুঝে যায় এই ব্যক্তি কোনোভাবেই সামরিক কর্মকর্তা না, যার কারণে সে ম্যাথারসনকে ভিতরে নিয়ে যায়। খুব কৌশলে সে তার সিআই এজেন্টদেরকে এই বিষয় সম্পর্কে জানিয়ে দেয়। বাইরে থেকে তখন সবাই অ্যালার্ট হয়ে যায়। এর ভিতরেই দরজায় কলিং বেল বাজে। হেনরি খুলে দেওয়ার আগে ফ্র্যাঙ্ক তাকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। ভিক্টোরিয়া এবং সারা দূর থেকে স্নাইপার নিয়ে রেডি হয়ে থাকে তাদেরকে কাভার করার জন্য। অন্যদিক থেকে হেনরিকে ভিতরে বেঁধে রাখা হয়। তারা তাকে জিজ্ঞাসা করে, বল তোর মাথার উপরে কে রয়েছে, যার সহযোগিতায় তুই এফবিআই চিফ থেকে আগামী বছর ভাইস প্রেসিডেন্টের মনোনয়নপত্র কিনতে চাচ্ছিস। আর যদি আমাদের প্রশ্নের উত্তর না দিস তাহলে এই ব্যক্তি একটা একটা করে তোর হাতের আঙ্গুল কেটে নেবে। যেটা বলার পর মার্ভিন হাতুড়ি এবং ফ্লার্স নিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। হেনরি বুঝে ফেলে তাদের প্রশ্নের উত্তর দিতে সে যদি একটু দেরি করে তাহলে একটা একটা করে আঙ্গুল তারা কেটে নেবে। তাই সে ভয়ে সব ইনফরমেশনই এক এক করে সবাইকে বলে দিতে থাকে। সে বলতে থাকে তার উপরে হাত রয়েছে এই দেশের ভাইস প্রেসিডেন্ট শান্টনের, যার কথা মতো সে এই এজেন্টদেরকে এক এক করে খুঁজে বের করে মেরে ফেলছে। কারণ সে কোনোভাবেই চায় না যে তার কুকর্মের কোনো ফুটপ্রিন্ট কারো কাছে থাকুক। কারণ ভাইস প্রেসিডেন্ট খুব ভালো করে জানতো একমাত্র ব্ল্যাক অপস এজেন্টদের কাছে তার সকল প্রকার কুকীর্তির রেকর্ড রয়েছে। ঠিক এই সময় আমরা জানতে পারি 1981 সালের সেই মিশনে কি ঘটেছিল। চলুন খুবই সংক্ষেপে সেই মিশন সম্পর্কে জেনে আসা যাক। আসলে সরকারের পক্ষ থেকে 1981 সালে এই এজেন্টদের পাঠিয়ে দেওয়া হয়েছিল একটি হত্যাযজ্ঞ থামানোর জন্য। পাশাপাশি মেক্সিকোর সকল ড্রাগ যেন আমেরিকায় বন্ধ করে দেওয়া যায় সেই মিশনও করা হয়েছিল। মেক্সিকো থেকে এই ড্রাগগুলো গুয়েতেমালা নামের একটি গ্রাম দিয়ে পুরো আমেরিকাতে ছড়িয়ে দেওয়া হতো। এই ড্রাগগুলোকে সহজভাবে সরবরাহ করার জন্য ভাইস প্রেসিডেন্ট তখন এই গ্রামে হত্যাযজ্ঞ শুরু করে দেয়। সেটা অবশ্য দেশের কেউই জানতো না, কারণ ভাইস প্রেসিডেন্ট তো পার্সোনাল গ্যাংয়ের মাধ্যমে এই কাজ করিয়েছিল। কিন্তু এই হত্যাযজ্ঞর দায়ভার পুরোপুরি সে চাপিয়ে দিয়েছিল তখনকার টেররিস্টদের উপরে। এই কাজগুলো করা সহজ ছিল একটা কারণেই, কারণ তখন এখনকার ভাইস প্রেসিডেন্ট ছিল এফবিআইয়ের চিফ অফিসার। আর এই বিষয়গুলো সম্পর্কে ব্ল্যাক অপস এজেন্টরা সবকিছুই জেনে গিয়েছিল। তারা তখন সন্দেহ করেছিল এই সব কিছুর পিছনে দায়ী শান্টন নিজেই। কিন্তু প্রমাণের অভাবে এই মিশনটি কমপ্লিট না করে তারা মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়। শান্টন এরপর দেশের ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। সে তো ভালো করে জানে কোনো না কোনো একদিন এই এজেন্ট তার সকল প্রকার অপকর্মের লিস্ট নিয়ে এসে তাকে ধরিয়ে দিতে পারে। তাই সে 1981 সালে পাঠানো সেই এজেন্টদের এক এক করে মারতে শুরু করেছে। ম্যাথারসন বলে, আমি আগে থেকে জানি যে আমাদের ভাইস প্রেসিডেন্ট এই সব কিছুর পিছনে দায়ী, কিন্তু প্রমাণের অভাবে তাকে কোনোভাবে আমরা ফাঁসাতে পারছিলাম না। এবার তো তুই আমাদের সাথে আছিস, তাই তোকে আমরা খুবই দ্রুত কোর্টে হাজির করব। এর মধ্যেই এফবিআই টিম চারদিক থেকে ঘিরে নিতে শুরু করে, কারণ তারা বেশ কিছুক্ষণ যাবতে হেনরির কোনো প্রকার সিগন্যাল পাচ্ছিল না। এর মধ্যেই কুপারও সেখানে উপস্থিত হয়ে যায়। ভেতর থেকে ম্যাথারসনের গ্রুপ জানতে পারে যে বাইরে প্রশাসন ঘিরে নিয়েছে, তাই অ্যানাউন্স করা হয় ভিতরে যারাই থাকুক না কেন যেন স্যারেন্ডার করে দেয়। ম্যাথারসন বলে, আমি গিয়ে স্যারেন্ডার করব, কিন্তু সেই সুযোগে তোমরা এখান থেকে পালিয়ে যাবে। ফ্র্যাঙ্ক তার কথায় কোনোভাবেই রাজি হচ্ছিল না। ম্যাথারসন বলে, আমি এমনিতেই ক্যান্সারের রোগী, তাই বেশি দিন বেঁচে থাকা তো আমার পক্ষে সম্ভব না। এর চেয়ে বরং আমার জীবনের বিনিময়ে যদি তোমাদেরকে বাঁচানো যায় তাহলে দেশ হয়তো তোমাদের মাধ্যমে অনেক কিছুই পাবে। এরপর সে ফ্র্যাঙ্কের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়ায়। এফবিআই স্নাইপাররা ম্যাথারসনকে ফ্র্যাঙ্ক মনে করে সেখানেই গুলি করে দেয়। এই গুলিতে ম্যাথারসন সেখানেই মৃত্যুবরণ করে। অন্যদিক থেকে ভিক্টোরিয়া ভাবতে থাকে কুপারই হয়তো ম্যাথারসনকে মেরে ফেলল, তাই কুপারের উপর সে গুলি চালাতে শুরু করে। শব্দ পেয়ে এফবিআই টিম তাদের দিকে যায়। ভিক্টোরিয়া ঠিক তখনই সারাকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত পালানোর সময় সারা সেখানে পড়ে যায়, যার কারণে এফবিআই টিম তাকে চারদিক থেকে ঘিরে নেয়। ভিক্টোরিয়া গিয়ে ফ্র্যাঙ্ককে জানায় যে সারাকে তারা ধরে নিয়ে গেছে। ফ্র্যাঙ্ক তখন সারাকে বাঁচানোর জন্য ফিরে যেতে চায়। ঠিক তখনই তাদের মেয়েটি ইভান সেখানে চলে আসে। এরপর তাদেরকে নিয়ে সোজা চলে যায় নিজের আস্তানায়। এর কিছুক্ষণের মধ্যে ফ্র্যাঙ্ক সোজা কল করে কুপারের কাছে। কুপার বলে, আমি জানি সারা এখন তোর কাছেই আছে। সারার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোর হাসি খুশি এই পরিবারকে আমি এক মুহূর্তের মধ্যে শেষ করে দেব। উইলিয়াম তখন ফ্র্যাঙ্কের নাম্বার ট্রেস করে দেখে সে এখন তার বাসাতেই উপস্থিত হয়েছে। মানে ফ্র্যাঙ্ক কুপারের বাসায় গিয়ে কুপারকেই থ্রেট করছে।
কুপার তখন বুঝতে পারে যে এই ব্যাটা কোন লেভেলের ডেঞ্জারাস হতে পারে। কিছুদিন আগে ফ্র্যাঙ্ক তার অফিসে গিয়ে কেলিয়ে এসেছে, এখন কিনা তার পরিবারে ঢুকে তাকে থ্রেট করছে। কুপার ভয় পেয়ে বলে যে প্লিজ আমার পরিবারের সাথে কোনো খারাপই করবি না, আমার পরিবারের তো কোনো দোষ নেই, তুই তাদেরকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি আমি সারাকে অবশ্যই ছেড়ে দেব। ফ্র্যাঙ্ক বলে আমি নিজেও চাচ্ছি না তোর বাচ্চাগুলোকে আমি মেরে ফেলি, এর চেয়ে বরং তুই আমাকে একটা সহযোগিতা কর। ঠিক এই মুহূর্তেই সিনটি শিফট হয়ে যায়। দেখা যায় কুপার অলরেডি তার টিম নিয়ে নিজের বাসার সামনে চলে এসেছে। সে সামনে তার পরিবারের সবাইকে সেফ দেখতে পারে। অন্যদিকে দেখা যায় ইভান তার অস্ত্রের গোডাউন ফ্র্যাঙ্কের জন্য খুলে দিয়েছে। ফ্র্যাঙ্ক এক এক করে তার প্রয়োজনীয় অস্ত্র সেখান থেকে শনাক্ত করতে থাকে, কারণ এবার তাদের সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে। সিন শিফট হলে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট একটি পার্টির আয়োজন করেছে। সেই অডিটোরিয়ামের ভিতরে মার্ভিন তখন সাফাই কর্মী হিসেবে ঢুকে পড়ে। সেখানে নামি দামি অনেক গেস্ট চলে আসে। ভিক্টোরিয়া তখন তাদের সাথেই মিশে ভিতরে ঢুকে পড়ে। স্ক্যানারে তার নেকলেস ডিটেক্ট করে, তখন সে সেটা খুলে সিকিউরিটির হাতে দিয়ে দেয়। এবার স্ক্যানার আর কোনো প্রবলেম করে না। পার হয়ে আসার পর সে আবারও সেই নেকলেসটি গলায় নিয়ে নেয়। ভিতরে যেতেই সে ইচ্ছা করেই নিজের পার্সটি নিচে ফেলে দেয়, যেটা তুলে দেওয়ার জন্য ইভান চলে আসে। তবে পার্সটি তার হাতে দেওয়ার আগে একটি ছোট্ট সিলিন্ডার সেই পার্সের ভিতরে সে ঢুকিয়ে দেয়। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট শান্টন তার ভাষণ শুরু করে দেয়, যার কারণে আশেপাশের সিকিউরিটি আরও অ্যালার্ট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ভিক্টোরিয়া পেছন দিয়ে গিয়ে মেইন দরজা তার নেকলেসের মাধ্যমে বন্ধ করে দেয়। এরপর সে পার্কিং এরিয়ার দিকে যেতে শুরু করে। দরজাটি লক করে দেওয়ার জন্য কোনোভাবেই কোনো প্রকার সিকিউরিটি সেখান দিয়ে বের হতে পারছিল না। এর মধ্যে ইভান সে ছোট্ট গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস ছেড়ে দেয়। তারপর সে চিৎকার করে বলতে থাকে গ্যাস লাইনে গ্যাস লিক করেছে। ফায়ার অ্যালার্মও বাজিয়ে দেওয়া হয়। ভিক্টোরিয়া সেখানকার সিকিউরিটিদেরকে মেরে মার্ভিনকে নিয়ে নিচের পার্কিং এরিয়াতে চলে আসে। এমন অবস্থাতে সিকিউরিটি টিম ভাইস প্রেসিডেন্টকে নিয়ে সোজা বেসমেন্টের দিকে যেতে শুরু করে। এই সময় ভিক্টোরিয়া তার গান দিয়ে তাদের উপরে গুলি চালাতে শুরু করে। ভাইস প্রেসিডেন্টের উপরে এমন আক্রমণ দেখে সেখানকার সবাই বেশ ভয় পেয়ে যায়। চারদিক তখন সবাই ছোটাছুটি শুরু করে দেয়। ভিক্টোরিয়ার গান থেকে এত পরিমাণ ফায়ার হচ্ছিল যে সেখানকার সিকিউরিটি গার্ডগুলো বুঝতেই পারছিল না যে ভাইস প্রেসিডেন্টকে এবার তারা কিভাবে বাঁচাবে। একদল ভাইস প্রেসিডেন্টকে নিয়ে সামনের দিকে যেতে শুরু করে, অন্য একটি দল সেই মেশিন গানের দিকে যেতে শুরু করে। যেখানে যাওয়ার পর তারা দেখতে পারে সেখানে আসলে মেশিন গান একা একাই চলছে, একটা মানুষও আশেপাশে নেই। অন্যদিক থেকে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট যেখান দিয়ে যাচ্ছিল তার সামনে পড়ে যায় মার্ভিন। মার্ভিন তখন তার পুরো শরীরে বোম ফিট করে রেখেছিল, যেটা দেখে সবাই বুঝতে পারে যে তাদের বাঁচার আর কোনো ওয়ে নেই। এই সময়ের মধ্যে ভাইস প্রেসিডেন্টের একটি স্পেশাল গাড়ি সেখানে চলে আসে। ভাইস প্রেসিডেন্ট তড়িঘড়ি করে সে গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ির ড্রাইভার ছিল ফ্র্যাঙ্ক নিজেই। তাই ভাইস প্রেসিডেন্ট সিকিউরিটি সহ ভিতরে ওঠা মাত্র ফ্র্যাঙ্ক সিকিউরিটি গার্ডদেরকে সেখানে মেরে ফেলে। তারপর ভাইস প্রেসিডেন্টকে নিজের কবজা নিয়ে সোজা বেরিয়ে পড়ে। এর মধ্যেই সেখানে কুপার চলে আসে। ডিল ছিল সে সারাকে ফিরিয়ে দেবে, বিনিময়ে ভাইস প্রেসিডেন্টকে সে গ্রেপ্তার করে নেবে এবং সকল প্রকার অপকর্মের লিস্ট তার হাতে দিয়ে দিতে হবে। কিন্তু এর ভিতরেই এফবিআই চিফ হেনরি সেখানে চলে আসে। এমন সিচুয়েশন দেখে ভাইস প্রেসিডেন্ট খুব ভালো করে বুঝতে পারে আজ আর তার বাঁচার কোনো উপায় নেই। তাই ভাইস প্রেসিডেন্ট হেনরিকে বলে আমি যদি এবার প্রেসিডেন্ট হই তাহলে আমি তোমাকে আমার ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেব। যেটা শোনার পরেও হেনরি কোনোভাবে নিজেকে থামিয়ে না রেখে সোজা তাকে শুট করে দেয়। ভাইস প্রেসিডেন্টের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। তার মানে ভাবছেন সত্যিকারের খলনায়ক এখানেই মারা গেল? কাহানিকার টুইস্ট আভি বাকি হে। আসলে হেনরি ছিল সবকিছুর মাস্টার মাইন্ড, যেটা কিনা সে নিজে এখানে স্বীকার করে। সে বলে আমি নিজেই আসলেও ভাইস প্রেসিডেন্টকে নিজের কাজে ব্যবহার করেছি, কারণ এবার একমাত্র আমি প্রেসিডেন্ট হব, আর ভাইস প্রেসিডেন্টকে খুন করার দায়ে ফ্র্যাঙ্ককে জেলে পুরে দেব। এই চক্রান্তের সাথে কুপারের বস সিনথিয়াও জড়িত ছিল। সিনথিয়া গাড়ি থেকে বের হয়ে কুপারকে বলে ফ্র্যাঙ্ককে গ্রেপ্তার করতে। এবার কুপারের কিন্তু কিছু করার ছিল না, কারণ সে ছিল সরকারি কর্মকর্তা। বসের নির্দেশ তো তাকে অক্ষরে অক্ষরে মানতে হবে, তাই সে ফ্র্যাঙ্ককে গ্রেপ্তার করে নেয়। তবে ফ্র্যাঙ্কের জন্য ছোট্ট একটা উপহার তার হাতি সে দিয়ে দেয়, যেটা ছিল সেই হ্যান্ডকাপেরই চাবি। যেটা দেখে বোঝা যাচ্ছিল এই ব্যাটা কোনো কিছু না বুঝে এতদিন ফ্র্যাঙ্কদের বেশ অত্যাচার করেছে, কিন্তু সত্যি বলতে সে একজন সৎ অফিসার। এরপর ফ্র্যাঙ্ক হেনরির দিকে যেতে শুরু করে। সিনথিয়া তখন ফ্র্যাঙ্কের দিকে গান টার্গেট করে। ঠিক এই মুহূর্তে কুপার গান বের করে সিনথিয়াকে গুলি করে দেয়। ফ্র্যাঙ্ক তখন খুবই দ্রুত নিজের হ্যান্ডকাপটি খুলে সেই চাবিটি সোজা ঢুকিয়ে দেয় হেনরির গলার ভিতরে। আর এই সময়ের মধ্যে বাকি এজেন্টদের খুলি উড়িয়ে দেয় মার্ভিন এবং ভিক্টোরিয়া। এভাবেই যেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনা একদম ক্লিন হয়ে যায়। শেষমেশ ফ্র্যাঙ্ক কুপারের সামনে গিয়ে বলে আমাকে গ্রেপ্তার করতে পারো। তবে কুপার এবার ফ্র্যাঙ্ককে কোনোভাবে আর গ্রেপ্তার করে না। সে বলে আমরা এতদিন খারাপ মানুষের মাধ্যমে ব্যবহৃত হয়েছি, আজ থেকে আমরা সেখান থেকে মুক্তি পেলাম, তাই তুমি এবার চলে যেতে পারো। কুপারের এই কথা শুনে ফ্র্যাঙ্ক তখন মার্ভিন, ভিক্টোরিয়া, ইভানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের গোপন আস্তানার উদ্দেশ্যে। আর এই সুন্দর পয়েন্টে এসে আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একটু ভুলবেন না। আজকের বারে বিদায় নিচ্ছি, দেখা হবে সুন্দর আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।